সেটা হচ্ছে একটা ওয়েল রিটেন কনস্টিটিউশন ইজ আ মাস্ট। এটা নিয়ে আমার দ্বিমত নাই, কারণ আমরা এমন একটা কনস্টিটিউশন দেখতে চাই না যেটা স্ববিরোধিতায় পরিপূর্ণ। ইভেন আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, আমি জানি না একই কনস্টিটিউশনে আর্টিকেল 116 এবং আর্টিকেল 22 কিভাবে থাকে, হতেই পারে না। এবং খুব ফানি ব্যাপার দেখেন, খুব মজা আছে, এই আগের রেজিমটা যে তার স্বার্থে সব কাজ করেছে, আপনি খেয়াল করবেন তারা 72 সংবিধান বলে। আমাদের এখনো যে আর্টিকেল 116, যেটা আপনাকে একটু জানাই, সেটা হচ্ছে নিম্ন আদালতের যে বিচারকরা আছেন তাদের বদলি, পদোন্নতি ইত্যাদির ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করবেন। এবং জাহাঙ্গীর ভাই যেটা বলে গেছেন রাইটলি, সেখানে সংবিধানে দুটো ক্ষেত্র ছাড়া যত জায়গায় রাষ্ট্রপতি দেখছেন তত জায়গায় আসলে আমাদেরকে প্রধানমন্ত্রী পড়তে হবে। 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বাদে আর যত জায়গায় রাষ্ট্রপতি দেখবেন, আমরা যখন প্রথম কনস্টিটিউশন পড়ি মনে হয় যে অনেক ক্ষমতা রাষ্ট্রপতি, সব রাষ্ট্রপতি করছে। এবং আমরা খেয়াল করবো যে খুনের আসামিকে মাফ করে দিচ্ছেন রাষ্ট্রপতি, আমরা রাষ্ট্রপতিকে গালিগালাজ করছি। আমি দেখলাম অনেক আগে সবাই ফেসবুকে গালিগালাজ করছি, গালিটা আসলে প্রধানমন্ত্রীকে দিতে হবে, তাই না? কারণ হচ্ছে সব প্রধানমন্ত্রীর সুপারিশ ওখানে আসলে। তো যেটা বলছিলাম, 72 সালে কিন্তু আর্টিকেল 116-এ রাষ্ট্রপতি শব্দটা ছিল না। আমি বের করে খুঁজে দেখেছি, ওটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনেই এই নিম্ন আদালত ছিল। আমরা যদি বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই, আর্টিকেল 22 যারা পড়েননি সেটা বলছে যে আমাদের রাষ্ট্র নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবে। তো আমরা 116-তে কিভাবে লিখি, বা 109-এ আছে দেশের সব অধস্থন আদালত শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীন হবে। সো এরকম এন্টার স্ববিরোধিতা আছে। এবং শুধু স্ববিরোধিতা না, আমাদের আপগ্রেডেশনও দরকার। একটা খুব বিখ্যাত বই আছে, বছর 2-3 আগে বেরিয়েছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ওয়ান। আমি প্রায় সাজেস্ট করি, বই না পড়ে ফেললে ইদানিং দেখবেন যে রাইটারদের ইউটিউব লেকচার পাওয়া যায়। আই স্ট্রংলি সাজেস্ট ইউ টু লিসেন টু দ্যাট। বইটার নাম হচ্ছে হাউ টু সেভ আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। আজিজ হক এবং আরেকজন হলো টম গিন্সবার্গ। ওনারা ওখানে একটা খুব সুন্দর কথা বলেছেন, কনস্টিটিউশন আসলে একটা টেকনোলজির মতো, সফটওয়্যারের মতো, ইট নিডস টু বি আপগ্রেডেড। আপনি একটা কনস্টিটিউশন যদি 10 বছর আগে খুব ভালো থাকে, সেই কনস্টিটিউশন 10 বছর বা 20 বছর পর সমানভাবে অ্যাপ্লিকেবল থাকবে, নট নেসেসারিলি। আপনার নতুন চ্যালেঞ্জ আসে, নতুন চ্যালেঞ্জকে আপনি ফেস করতে চান। একটা উদাহরণ দেয়, যেমন আমাদের আর্টিকেল 59-60 যদি আমরা পড়ি, আমাদের লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে আমাদের সরকার যদি চায় এমন আইন করতে পারে যে পুলিশ প্রশাসন সবকিছু লোকাল গভর্নমেন্ট প্রশাসনিক একাংশ, এরকম বলা হয়েছে, তার অধীনে দিতে পারে। তার মানে টেকনিক্যালি আমাদের পুলিশের দায়িত্ব কিন্তু উপজেলা চেয়ারম্যানকে দিয়ে আপনি আইন প্রণয়ন করতে পারেন, আপনাকে একটা অপশন দিয়েছে। কিন্তু আজকে আস্তে আস্তে আমরা একটা ইউনিটারি স্টেটে থাকতে কি আমাদের এই পারসেপশন হচ্ছে না যে আমাদের যেহেতু ফেডারেল স্টেট না, আমাদের লোকাল গভর্নমেন্টকে আমরা আরো শক্তিশালী করি, তাহলে আমরা 59-60-কে যদি বলি করতেই হবে বা দিতেই হবে, মানে ইম্পারেটিভ করে দিলাম, বাধ্য করে দিলাম যেটা ওর আন্ডারে দিতে হবে, সো দ্যাট আমাদের ওই জায়গাগুলো আরো বেশি স্ট্রং হবে, আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে। তো আমরা এই 50 বছরের জার্নিতে কি এগুলো বুঝি নাই? বুঝেছি। এরকম আরো বহু জায়গায় বহু ফাইন্ডিং আছে যেগুলো আমরা আসলে করতে পারি। তো এগুলো করা নিয়ে আমার কোনো দ্বিমতের জায়গা নাই, 100% একমত আছি। কিন্তু সবসময় যে কথাটা আসলে আমি বলার চেষ্টা করেছি, ফুয়াদ ভাইও বলেছেন, সংবিধানে লিখে ফেললেই সব ঠিকঠাক হয়ে যাবে, নট নেসেসারিলি। দ্য ন্যারো করিডোর বইটাতে এই কথা বলেছেন, এবং একই সাথে একই রকম বিষয় নিয়ে আরেকজন খুব বিখ্যাত মানুষ একটা বই লিখেছেন, দ্য থার্ড পিলার। আমি এটাও আপনাদেরকে, যারা স্টুডেন্টস আছেন তাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট লেকচারটা শুনবেন। বইটা লিখেছেন রঘুরাম রাজন, বিখ্যাত ইকোনমিস্ট, এবং পৃথিবীতে 2 বা 3 ইকোনমিস্ট 2008-এর যে ইকোনমিক ক্রাইসিস সেটা ফোরকাস্ট করেছিলেন। রঘুরাম রাজন, উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এবং আরেকজন হচ্ছে যাই হোক নাম মনে আসলে বলবো। তো এই দুজন মূলত, রাজন সবার আগে করেছেন, পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও ছিলেন। দ্য থার্ড পিলার বইতেও উনি এই দুজন যা বলছে মোটামুটি একই আর্গুমেন্ট নিয়ে কথা বলছিলেন, যেটা নিয়ে আসলে আমিও একটা সময় দীর্ঘ সময় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে একটা দেশটা গণতান্ত্রিকভাবে চলবে কিনা। এইটার সাথে কারো দ্বিমত থাকতে পারে, কারণ কেউ গণতন্ত্র নাই চাইতে পারেন, তার সংবিধান মে বি ডিফারেন্ট, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউর কথা বলছি। ওই যে ন্যারো করিডোরের কথা বলা হচ্ছে, যে একটা স্টেট এসে আপনাকে শেষ করে ফেলতে চাইছে, বাজার আছে, এবং আমরা এখন নতুন একটা চ্যালেঞ্জ ফেস করছি যেটাকে এক ধরনের গ্লোবাল গভর্নেন্স বলা হচ্ছে। আমাদের যে জায়ান্ট কোম্পানিগুলো, ওরা আসলে আমরা টের পাচ্ছি না, কোনো না কোনোভাবে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এই সব কিছুর মধ্যে আসলে
রাজন যেটাকে থার্ড পিলার বলছেন, রবিনসন এবং অ্যাসিমাগ্লু যেটাকে ন্যারো করিডোর বলছেন, সেটা হচ্ছে আওয়ার সোসাইটি। আমরা মানুষরা আসলে ঠিক এই ব্যাপারগুলো কতটুকু বোঝাবুঝি আছে, আমরা কতটুকু চাই, আমরা কতটুকু চাপ তৈরি করতে পারি, আমাদের আসলে ক্রমাগত এই জায়গাগুলো, এই যে সংবিধান নিয়ে আলোচনাটাই আমাদের বোঝার ব্যাপারটাই কারণ, সো দ্যাট আমরা বুঝতে পারবো এবং আমরা বুঝতে পারবো আমরা আসলে কি চাই, এবং সেটার জন্য ক্রমাগত আসলে চাপ দিয়ে যেতে হবে। মানে আই রিপিট, ক্রমাগত চাপ দিয়ে যেতে হবে। কারণ পৃথিবীতে যে দেশগুলো মোটা দাগে ডেমোক্রেটিক ছিল, আমি কি বেশি সময় নিচ্ছি? আমি শেষ করছি। জি, আমরা যেই দেশগুলোকে মোটা দাগে ডেমোক্রেটিকলি রান করতে দেখেছি, আমেরিকার কথা ফুয়াদ ভাই বললেন, আমরা ভারতের কথা যদি চিন্তা করি, ভারতে এই প্রথমবারের মতো ইন ইটস এন্টায়ার হিস্ট্রি তার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন এসছে। একটা ফানি জিনিস, আমরা যে ভারতকে কিভাবে কপি করেছি, ভারতেরও কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগের জন্য আইন ছিল না, ওরাও কয়েকদিন আগে করেছে, আমরাও কপি করে লিখে দিয়েছি, আমরাও কিছুদিন আগে আইন করলাম, এবং এটাও আনকনস্টিটিউশনাল ছিল। খুব ইন্টারেস্টিং, হঠাৎ মনে পড়লো, আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য, এই যে আমি আসলে খুব অর্গানাইজ কথা বলতে পারি, বিচারক বলার সাথে সাথে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বিচারপতি কিন্তু একজন, প্রধান বিচারপতি। আপিল বিভাগের বাকি সব বিচারপতি, হাইকোর্ট, সবাই বিচারক। অথচ দিব্যি বিচারপতি লিখে ঘুরে বেড়ান, বিচারপতি ভবন আছে দেখবেন, ওখানে বিচারপতিরা থাকে, নো, দেয়ারস আ সিঙ্গেল জাস্টিস আমাদের দেশে, আর বাকি সব জাজ। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, জাজ নিয়োগের জন্য আমাদের অন্তত 3টা অপশন আছে। নিম্ন আদালত থেকে পারি, প্র্যাকটিসিং লয়ার থেকে পারি, এবং একটা আইন থাকতে হবে, 3টার একটা। সুতরাং আমরা যখন আইন তৈরি করি নাই, এটা করা উচিত ছিল। আইন যখন তৈরি করিনি, স্টিল এটা অসাংবিধানিক হয় নাই। কিন্তু আপনি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে যদি পড়েন, আপনি দেখবেন একটা আইনের ভিত্তিতেই এটা হতে হবে। এখন আপনি ঘাট ধরে বলতে পারেন, আমি যে প্রজ্ঞাপন জারি করেছি সংজ্ঞা অংশে লিখে দিছি যে ওইটাও আইন হিসাবে গণ্য হইবে, না, আসলে একটা জেনুইন আইন আমাদের ছিল না। তো যাই হোক, ভারতে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে, দে স্টার্টেড ম্যানিপুলেটিং দ্যাট। এবং এই কথা বলা হয়, মোদি যদি এবার খুব বড় মেজরিটি নিয়ে আসতেন, তিনি হয়তো এই কনস্টিটিউশনাল চাপগুলো তৈরি করতেন। একই কথা ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য। ইসরায়েলের সমালোচনা আমরা বাইরে প্রচুর করতে পারি, কিন্তু আমরা জানি না, খোঁজ নিয়ে এলে দেখবেন অভ্যন্তরীণভাবে ইসরায়েল অত্যন্ত চমৎকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এবং ইন্টারেস্টিংলি, এই দেশটা আরেকটা দেশ যেখানে লিখিত কোনো সংবিধান নেই, তাদের কতগুলো বেসিক লজ আছে, তার উপরে ডিপেন্ড করে আদার লজ তৈরি হয়। এবং ইসরায়েল, নেতানিয়াহু এই আক্রমণগুলো শুরু করার আগে রাস্তায় ইসরায়েলিদের বিক্ষোভ ছিল কি নিয়ে? এই যে বিচারক নিয়োগটা তাদের হাতে নিয়ে আসার জন্য। ওটা তাদের হাতে ছিল না, ওটা এক ধরনের কলেজিয়াম সিস্টেমের মধ্যে ছিল। ভারতও কিন্তু এই আলাপ তুলছে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে দেশগুলো অ্যাপারেন্টলি ডেমোক্রেটিকলিও চলছিল, সেই দেশগুলোর মধ্যে আবার এক ধরনের ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং শুরু হয়েছে, ডিক্টেটররা উঠে আসতে শুরু করছে। সো ওই ফাইটটা তাদের কিন্তু তখনও করতে হচ্ছে। আমেরিকানদের এখনো একই ফাইট করতে হচ্ছে, ট্রাম্প আসলে কি হবে সেই আলাপ করতে হচ্ছে, সেই ফাইট করতে হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটুকু বলে শেষ করা, এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন আরও স্পেসিফিকলি আমাদের সংবিধানের কথা বলবেন, সেটা হচ্ছে সংবিধান আমরা সংশোধন করবো, এটা একেবারে নতুন করে লিখে দিতে আমার আপত্তি নাই, সেখানে কি কি থাকা উচিত সেটা নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তা আছে, কিছু বলার ব্যাপার আছে। কিন্তু এই কথাটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিনে সংবিধানটা নিজেরা বুঝবো, বা আমি কি চাই, আকাঙ্ক্ষাটাই আসলে সংবিধান, আমি মনে করি সেটাকে কার্যকর রাখার জন্য যদি চাপ ক্রমাগত তৈরি করে যেতে পারি, তাহলে আমাদের এই লিবার্টি, আমাদের এই ডেমোক্রেসি, এটা টিকবে। আদারওয়াইজ আসলে টিকবে না। একটা ছোট তথ্য দিয়ে শেষ করে, আমার খুব প্রিয় এক্সাম্পল, সেটা হচ্ছে কম্পারেটিভ কনস্টিটিউশনের রাইটাররা বলেন, আমি একটু পড়ে শোনাতে পারবো যদি সময় থাকে, 1 মিনিট। সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে কি কি কমিশন আছে আমি একটু পড়ে শোনাই। জনগণের রক্ষাকারী, মানে কতগুলো প্রতিষ্ঠান থাকবে। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন, ধর্ম, ভাষা, সংস্কৃতি বিষয়ক জনগণের অধিকার সংরক্ষণের কমিশন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণের কমিশন, অডিটর জেনারেল, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন যোগাযোগ কর্তৃপক্ষ, সাংবিধানিক আদালত, পুলিশের অপরাধ তদন্তের জন্য স্বাধীন সংস্থা, মিটমাট এবং সালিশ কমিশন, প্রসিকিউট কমিশন, বিচার সেবা কমিশন, আর্থিক রাজস্ব কমিশন। মানে আপনি, ইটস এ হিউজ লিস্ট। এবং বলা হয় দ্য মোস্ট ডেমোক্রেটিক কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন। শেষ বাক্যটা হচ্ছে, যদি সংবিধানে লিখেই গণতন্ত্র এবং লিবার্টি কায়েম করা যেত, সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি হতো। এটা না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন, সংবিধান এবং সংবিধানের যে বিষয়গুলো লেখা আছে, এটি কি গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতা রক্ষার জন্য কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পালন যদি করেই থাকে, যেগুলো লেখা আছে
এগুলো কি মানুষ তার ন্যায্য অধিকার বা রাষ্ট্র তার ন্যায্য অধিকারকে গণতন্ত্র থেকে পায় কিনা, বা গণতন্ত্রের মাধ্যমেই কি একটি রাষ্ট্র চলে এবং যারা ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকে তারা এই কনস্টিটিউশন বা গণতন্ত্র বা যে সংবিধানের যে নিয়ম কানুন যে লেখা বিষয়গুলো আছে এগুলো কি মেনে চলে কিনা, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের কাছে আমরা আলোচনা শুনলাম। এবং জুলাই আগস্টের পরবর্তী সময়ে, কারণ 53 বছরে যে সংবিধান লেখা আছে এটি নিয়ে যেহেতু বাংলাদেশের মানুষ কোনো সুফল পায়নি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা এটি সব সময় নিজেদের মতো করে ব্যবহার করে এই সংবিধানকে চালিয়েছে। যে সংবিধানে যেটাই লেখা থাক বা যে ব্যবস্থাপনায় লেখা থাক, যেটি মানুষের কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে যে কল্যাণেই লেখা থাক না কেন, এটা কিন্তু সঠিকভাবে ফলো করা হয় নাই যদি লেখা থেকেও থাকে। তো সেই জায়গা থেকে জুলাই আগস্টের পরবর্তী যে মানুষের নতুন যে চিন্তা ভাবনার জায়গায় সংবিধানকে নতুন করে ছোট আকারে, যেটি মানুষের কথা বলবে, রাষ্ট্রের মঙ্গলের কথা বলবে এবং সকল বিষয়ে মানুষের অধিকার, রাষ্ট্রের অধিকার আহ, মূল্যায়ন হবে এবং মানুষের ন্যায্য দাবি মূল্যায়ন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদের মুখে থেকে সুন্দর কিছু কথা শুনছিলাম। অবশ্যই আলোচনাটা গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করব এই রাষ্ট্র ভবিষ্যতে একটি ভালো আহ দিক নির্দেশনা পাবে।